বন্ধুরা, একবার আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে গম্ভীর স্বরে বলেন, তুমি কি জানো ধনী এবং দরিদ্রের মধ্যে কেবল একটি পার্থক্য আছে, সেটা হলো ধন সম্পদ। কিন্তু আরও একটি কথা শোনো, ধন সম্পদ তার কাছে আসে না যারা দিনরাত কঠোর পরিশ্রম করে। ধন সম্পদ তাদের কাছে আসে যারা জানে যে অন্যদের দিয়ে কিভাবে কাজ করাতে হয়। এর অর্থ হলো সম্পদ সর্বদা বুদ্ধিমানদের কাছেই যায়, যারা শারীরিক পরিশ্রম করে তাদের কাছে নয়। শারীরিক পরিশ্রমের মাধ্যমে একজন ব্যক্তি কখনো ধনী হয় না, তাদের কাছে কখনো পর্যাপ্ত সম্পদ থাকে না। এটি সব সময় মনে রাখবেন। আপনার যথেষ্ট সম্পদের প্রয়োজন। আপনি যদি প্রচুর সম্পদ চান, তবে আপনার মানসিক শক্তিকে কাজে লাগান। আপনার হাত দিয়ে নয়, আপনার মন ও বুদ্ধি দিয়ে কাজ করুন। একজন রাজা কখনো নিজে পরিশ্রম করেন না। একজন ধনী ব্যক্তি বা মহাজন কখনো নিজে মজদুরি করেন না। মজদুরি তারাই সবথেকে বেশি করে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে, আর তারাই সবচেয়ে বেশি দরিদ্র হয়ে থাকে। চন্দ্রগুপ্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, তাহলে ধনী হওয়ার আসল রহস্য কি? তাহলে সবাই কেন ধনী হয় না? চাণক্য একটু হেসে ধীরে ধীরে বললেন, চন্দ্রগুপ্ত, সর্বদা একটি জিনিস মনে রাখবে, যদি পৃথিবীর সমস্ত সম্পদ আজ দরিদ্রদের মধ্যে সমানভাবে বন্টন করা হতো, তাহলে কয়েক বছরের মধ্যে পরিস্থিতি আজকের মতোই ফিরে আসতো। দরিদ্ররা আবার দরিদ্র হয়ে যেত, আর ধনীরা আবার ধনী হয়ে যেত। কেন? কারণ সম্পদ এবং দারিদ্র্য অর্থ দ্বারা তৈরি হয় না, সম্পদ এবং দারিদ্র্য বুদ্ধি দ্বারা তৈরি হয়। যে ব্যক্তি তার বুদ্ধির ঘোড়াকে দৌড়াতে থাকে, সে শীঘ্রই ধনী হয়ে ওঠে। যে ব্যক্তি তার বুদ্ধিকে ঘুমাতে দেয় আর কেবল তার শরীর দিয়ে কাজ করে, সে সারা জীবন দরিদ্র থাকে। সম্পদ বুদ্ধির খেলা, কঠোর পরিশ্রমের নয়। এরপর চাণক্য বলেন, আজ আমি তোমাদের এমন 7টি পদ্ধতি বলতে যাচ্ছি, যেগুলো যদি একবার জেনে নাও, তাহলে কেউই তোমাদের ধনী হওয়া থেকে বিরত রাখতে পারবে না। এই 7টি পদ্ধতি হলো চাণক্য নীতির সবচেয়ে গভীরতম নীতি। যদি তুমি এগুলো অনুসরণ করো, তাহলে একদিন সমগ্র ভারত তোমার নাম উচ্চারণ করবে। এরপর তিনি বলেন, প্রথম নীতিটি হলো নিজের বুদ্ধিমত্তায় অর্থ বিনিয়োগ করো। এটাই হলো সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। যদি তুমি সত্যিই ধনী হতে চাও, তাহলে জীবনে এমন উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে তোমার টাকা, সম্মান বা স্বাধীনতার কোনো অভাব থাকবে না। তাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার সমস্ত মনোযোগ, সমস্ত অর্থ এবং সমস্ত সময় তোমার বুদ্ধির ওপর কেন্দ্রীভূত করা। আমি তোমাকে আগেই বলেছি শারীরিক শ্রম ত্যাগ করতে। হাত পা দিয়ে কঠোর পরিশ্রম করা দোষের কিছু নেই, তবে এটি তোমাকে কেবল একটি নির্দিষ্ট সীমানায় নিয়ে যাবে। এই সীমানার পরে তুমি থেমে যাবে। একজন শ্রমিক দিন রাত হাতুড়ি মারে, তবুও সে দিনে দুবেলা খাবারের উপর নির্ভরশীল থাকে। কেন? কারণ সে কখনো তার বুদ্ধি প্রকাশ করে না। মস্তিষ্কের ঘোড়াকে দৌড়াতে দাও। এর অর্থ হলো শেখা এবং শিখতে থাকা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিখতে থাকো। যে ব্যক্তি শেখা বন্ধ করে দেয়, সে জীবিত থাকাকালীন মারা যায়, তার উপার্জনও মারা যায়। দ্বিতীয় নীতি হলো, কোনো সুযোগ নিজে নিজেই আসে না, সেগুলিকে চিনতে হয়। যে কোনো সুযোগ সময়ের সঙ্গে সঙ্গে আসে, আবার সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি নষ্ট হয়ে যায়। যারা যারা সেগুলিকে চিনতে পারে, কেবল তারাই সাফল্য অর্জন করে। যদি তুমি ধনী হতে চাও, তাহলে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো সুযোগের দিকে চোখ খুলতে হবে। যে কোনো সুযোগ কখনো তোমার দরজায় কড়া নাড়ে না, যে ভাই আমি তোমার সুযোগ, আমাকে ভেতরে ঢুকতে দাও। সেগুলো কখনো তোমাকে অনুরোধ করে না। সুযোগ সবসময় ছদ্মবেশে আসে। কখনো কখনো তারা সমস্যার আকারে আসে, কখনো কখনো ঠাট্টা বিদ্রুপের আকারে, আবার কখনো কখনো বন্ধুর বাক্যের আকারে। বেশিরভাগ মানুষ তাদের দেখলেই এড়িয়ে চলে, আর যারা তাদের চেনে তারাই কেবল কোটিপতি হয়ে ওঠে। তাই যদি তুমি ধনী হতে চাও, তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করো যে আমি কোনো সুযোগ হাতছাড়া করব না। তা শেখা, উপার্জন করা, সংযোগ স্থাপন করা, ভ্রমণ করা, নতুন কিছু করা, যাই হোক না কেন, আমি তা কাজে লাগাবো। মনে রেখো, টাকা তোমার কাছে আসে না, টাকা তোমার কাছে আসার পথ খুঁজে বের করে, আর সেই পথই হলো সুযোগ। তুমি যত বেশি সুযোগ কাজে লাগাবে, সম্পদের পথ তত বেশি খুলে যাবে। আর যদি তুমি সুযোগ হাতছাড়া করতে থাকো, তাহলে তুমি যতই শেখো না কেন, তোমার সমস্ত শিক্ষা অকেজো হয়ে যাবে। কারণ শিক্ষা ব্যবহার করার জন্য তোমার সুযোগের প্রয়োজন। তৃতীয় নীতি হলো, সময়ের চেয়ে অর্থ অনেক বেশি মূল্যবান। তুমি যদি সত্যিই ধনী হতে চাও, কোটি কোটি টাকা উপার্জন করতে চাও,
সেই স্বাধীনতা অর্জন করতে চাও যেখানে অর্থ তোমার দাস হয়ে উঠবে, তুমি অর্থের দাস নয়, তাহলে আজকেই নিজেকে চিরতরে প্রতিশ্রুতিবদ্ধ করো যে সময় টাকার চেয়ে 1000 গুণ বেশি মূল্যবান। টাকা হারিয়ে গেলে তুমি আবার তা অর্জন করতে পারো, কিন্তু একবার সময় হারিয়ে গেলে তা চিরতরে চলে যায়। একবার চলে গেলে তা আর ফিরে আসে না। পৃথিবীর সকল ধনী ব্যক্তি একটি বিষয়ে একমত, তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের সময়, শৃঙ্খলা। যদি তুমি এখনও তোমার সময় নষ্ট করো তাহলে তুমি ধনী হয়ে ওঠার যোগ্য নও, কারণ ধনী হওয়া কোনো খেলা নয়, এটি একটি যুদ্ধ। আর এই যুদ্ধে সবচেয়ে সুশৃঙ্খল ব্যক্তি জয়ী হয়। সম্পদ তখনই তোমার কাছে আসবে যখন তুমি প্রমাণ করবে যে তুমি এর যোগ্য, আর তুমি কেবল তখনই তা প্রমাণ করতে পারবে যদি তুমি প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মিনিটের জন্য উৎসর্গ করো। তাই আজই একটি প্রতিজ্ঞা করো যে আমার সময় হলো আমার সবচেয়ে বড় সম্পদ, আমি কাউকে এটি স্পর্শ করতে দেব না। খারাপ মানুষ, খারাপ অভ্যাস, খারাপ চিন্তাই নয়, আমার প্রতিটি মিনিট আমার লক্ষ্যের জন্য উৎসর্গ করব। আমি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আমার স্বপ্নের জন্য উৎসর্গ করব। যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি ততক্ষণ আমি থামব না। যদি তুমি এই একটি নিয়ম বাস্তবায়ন করো তাহলে বাকি 7টি নিয়ম স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবনে আসবে, কারণ যে সময় আয়ত্ত করেছে সে টাকা, জীবন এবং ভাগ্য আয়ত্ত করেছে। চতুর্থ নীতি হলো টাকা আসার আগে নিজেকে প্রস্তুত করো। টাকা উপার্জন করা খুব কঠিন নয়, যেটা সবথেকে কঠিন তা হলো টাকাকে ধরে রাখা। তুমি নিশ্চয় দেখেছো যারা লটারিতে টাকা জেতে তারা আগামী 2 বা 4 বছরের মধ্যে দেউলিয়া হয়ে যায়। কারোর বেতন বৃদ্ধি পায় কিন্তু পরের বছর থেকে আবার একই অবস্থা। অনেকের ব্যবসা সমৃদ্ধ হয় কিন্তু 2 বছরের মধ্যে তারা আবার ঋণে জর্জরিত হয়ে পড়ে। কেন? কারণ টাকা আসার আগে তারা নিজেদের প্রস্তুত করেনি। মা লক্ষ্মী খুবই চালাক, তিনি সেখানে থাকেন না যেখানে কোনো সংযম নেই, যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, যেখানে অভ্যাস নোংরা। সম্পদ একটি নদীর মতো, যদি তুমি বাঁধ না বানাও তাহলে তা বয়ে যাবে। আর বাঁধ তোমার ভেতরে, তোমার অভ্যাসের মধ্যে, তোমার চরিত্রের মধ্যে তৈরি হবে। অতএব সবচেয়ে কঠোর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো সম্পদ আসার আগে নিজেকে প্রস্তুত করো। যদি তুমি আজ দরিদ্র হও কিন্তু আত্মনিয়ন্ত্রণ শেখো তাহলে আগামীকাল ধনী হলেও তুমি রাজা থাকবে। আর যদি তুমি আজ ধনী হও কিন্তু আত্মনিয়ন্ত্রণ না শেখো তাহলে আগামীকাল তুমি দরিদ্র হয়ে কাঁদবে। যখন সম্পদ আসে তখন তোমার আসল পরীক্ষা শুরু হয়। এটা তোমাকে দেখায় তুমি আসলে কে। এটা কি লোভ নাকি সন্তুষ্টি, অহংকার নাকি নম্রতা, অপব্যয় নাকি বিচক্ষণতা, লোক দেখানো নাকি মর্যাদা। বেশিরভাগ মানুষ এই পরীক্ষায় ব্যর্থ হয়। অনেকেই প্রথম বড় বেতন আসার সাথে সাথেই একটি নতুন ফোন, পার্টি বা মজা করতে শুরু করে, আর 2 বছর পর আবার ওই একই পুরনো সাইকেল নিয়ে ঘোরে। তাই গুরুত্বপূর্ণ হলো ধনী হওয়ার আগে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে লক্ষ লক্ষ টাকা পেলেও তুমি একই রকম থাকো। তোমার জুতো পুরনো হোক বা নতুন, তোমার হাঁটাচলা একই রকমের থাকুক, তোমার খাবার ধাবা বা 5 তারা রেস্তোরাঁয় হোক, কিন্তু তোমার ক্ষুধা একই রকমের থাকুক। এটাই আসল প্রস্তুতি। লোভ হলো সম্পদের সবচেয়ে বড় শত্রু। তুমি কিছু টাকা পাওয়ার সাথে সাথেই লোভে বলো, আরে বন্ধু এখন বাঁচো, নিজেকে উপভোগ করো, আর বেঁচে থাকার তাগিদে তুমি তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দাও। পঞ্চম নীতি হলো তোমার সঙ্গ উন্নত করো এবং তোমার লক্ষ্যের ওপর তোমার মনকে কেন্দ্রীভূত রাখো। তুমি যতই শেখো, যতই অভিজ্ঞতা সঞ্চয় করো, যতই সময় বিনিয়োগ করো, তোমার সঙ্গ যদি ভুল হয় তাহলে সবই বৃথা। যাদের সঙ্গে তুমি নিজেকে ঘিরে রাখো তুমি তাদের মতোই হয়ে ওঠো। তোমার উপার্জন, তোমার চরিত্র, তোমার ভাগ্য, তোমার ভবিষ্যৎ, এগুলো সবই তোমার চারিপাশের 5 জনের মতো নির্ধারিত হয়। তুমি কোথায় বসে থাকো, কার সাথে চা পান করো, রাত্রে ফোনে কার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো, এগুলো নির্ধারণ করে যে তুমি আগামী 10 বছরে কোথায় থাকবে। ধনী হতে চাওয়া একজন ব্যক্তির প্রথমে নিজের সঙ্গটা দেখা উচিত। যেমন লোহার পেরেক কেবল লোহা দিয়েই ধারালো হয়, তেমনি একজন ব্যক্তির মনও সেই ব্যক্তির মতো হয়ে যায় যার সাথে সে সবচেয়ে বেশি সময় কাটায়। যখন তুমি নিচু, অলস, লম্পট এবং নেতিবাচক মানুষদের সঙ্গে থাকো তখন তোমার মনও ঠিক তেমনই হয়ে ওঠে। তুমি মনে করো যে এই পৃথিবীতে কিছুই অর্জন করা যায় না, টাকা ভাগ্য দিয়ে আসে, কঠোর পরিশ্রম কিছুই অর্জন করে না। আর এই ধরনের চিন্তাভাবনা নিয়ে তুমি নিজের পায়ে কুড়ুল মারতে শুরু করো।
কিন্তু যখন তুমি উচ্চ চিন্তাশীল, ধনী, শিক্ষিত, আত্মনিয়ন্ত্রিত এবং লক্ষ্য কেন্দ্রিক মানুষের সঙ্গে থাকো, তখন তোমার মনও উড়তে শুরু করে। তুমি নিজেও মনে করতে শুরু করো যে তুমিও এটা করতে পারো। জীবনে সবসময় একটা কথা মনে রেখো, ঋণ হলো ওই পোকার মতো যা সম্পর্কগুলোকে ফাঁকা করে দেয়, তা যতই শক্তিশালী হোক না কেন। আর এই ঋণগুলোই সম্পদের সবচেয়ে বেশি ক্ষতি করে। জীবনে আমাদের নিকট আত্মীয়রা প্রায়শই আমাদের কাছে টাকা চাইতে আসে, এমনকি মাঝে মাঝে বন্ধু বান্ধবও বলে, কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে আমরা না বলতে দ্বিধা করি। সত্যি কথা বলতে অনেকেই না বলতে জানে না, কারণ তাদের কাছে সঠিক ভাষা বা পদ্ধতি নেই। কিন্তু আজ আমি তোমাদের সাথে এই কৌশলটি শেয়ার করব। যখন কেউ তোমাদের কাছে ঋণ চাইতে আসে, তুমি যদি এই 3টি প্রশ্ন করো, তাহলে তারা অন্য কোনো অজুহাত দেখাবে এবং চুপচাপ চলে যাবে। কিন্তু এটি এমন একটি জ্ঞান যা তোমাদের ভয় থেকে মুক্তি দেবে। যদি তোমরা এটা না জানো, তাহলে তোমরা সবসময় বিভ্রান্ত থাকবে। কারণ আমি প্রায়শই দেখেছি যে এর কারণে মানুষ তাদের জীবনের সঞ্চয় হারিয়ে ফেলে। বন্ধুরা, চাণক্যের এই কথাগুলো আজও ঠিক ততটাই সত্য যতটা প্রাচীনকালে ছিল। কল্পনা করুন, চাণক্যের সময়ে পাটলিপুত্রের রাস্তায় একজন সাধারণ ব্যক্তি বাস করতেন। তার নাম ছিল বিষ্ণু দাস। তিনি দিনরাত কঠোর পরিশ্রম করে তার ব্যবসা চালাতেন, শস্য বিক্রি করতেন এবং তার পরিবারের জন্য কিছু সঞ্চয় করতেন। একদিন তার দূর সম্পর্কের এক আত্মীয় এসে বললেন যে বন্যায় আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমাকে কিছু টাকা ধার দিন, আমি পরবর্তী ফসলে তা ফেরত দেব। বিষ্ণু দাসের হৃদয় গলে গেল এবং সে তার সমস্ত সঞ্চয় তাকে দিয়ে দিল। মাস কেটে গেল, বছর কেটে গেল, কিন্তু ওই আত্মীয়কে কোথাও দেখা গেল না। পরে জানা গেল যে সে তার বিলাসবহুল জিনিসপত্রের জন্য ওই টাকা নষ্ট করেছে। এদিকে বিষ্ণু দাসের পরিবার ক্ষুধার্ত ছিল, বাচ্চারা স্কুলে যেতে পারছিল না, আর এখন ওই সম্পর্ক ইতিমধ্যেই ভঙ্গুর হয়ে পড়েছিল। তাই চাণক্য বলতেন যে সম্পদ রক্ষা করা হলো পরিবারকে রক্ষা করা। আজ ওই একই ঘটনা ঘটছে। লোকেরা ফোনে মেসেজ পাঠায় যে ভাই জরুরি অবস্থা, আমাকে 500 টাকা ধার দাও, আর আমরা তা দিয়ে দিই, কারণ আমরা টাকা না দেওয়ার জন্য খারাপ বোধ করি। কিন্তু সত্য হলো, টাকা দেওয়ার পরে সম্পর্ক শক্তিশালী হওয়ার পরিবর্তে দুর্বল হয়ে যায়। কেন? কারণ টাকা ফেরত না দিলে ঝগড়া শুরু হয়, আর তখন যদি তুমি চাও তাহলে তুমিই খলনায়ক হয়ে যাও। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ফাঁদ এড়াবো? চাণক্যের নীতি আমাদের আবেগপ্রবণ হওয়া বন্ধ করে, আমাদের জ্ঞান ব্যবহার করতে বলে। আমি তোমাকে চাণক্যের পরামর্শ দেওয়া 5টি পদ্ধতি বলবো, কিন্তু সহজ ভাষায়, যেন একজন বৃদ্ধ গুরু তার শিষ্যদের কাছে এটি ব্যাখ্যা করছেন। এই পদ্ধতিগুলির সাহায্যে তুমি কাউকে আঘাত না করে না বলতে পারবে। আর হ্যাঁ, আমি চাণক্যের সময়ের গল্পগুলি যোগ করব, যাতে তুমি বুঝতে পারো যে এই নীতিগুলি কতটা পুরনো, তবুও আজও কাজ করে। ঠিক যেমন আজ মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করে ঋণে আটক হয়ে পড়ে, সেই সময়েও মানুষ মহাজনের খপ্পরে পড়ত। কিন্তু চাণক্য বলেছিলেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি নিজের ঋণের ফাঁদ বোনেন না। প্রথম নিয়ম হলো তাৎক্ষণিকভাবে হ্যাঁ বা না বলা। চাণক্য এটিকে সময়ের ঢাল বলতেন। যখন কেউ টাকা চায়, সে যত বড় সমস্যায় বর্ণনা করুক না কেন, ঠিক সেই মুহূর্তে হ্যাঁ বা না বলবেন না। শুধু হেসে বলো, ভাই আমি তোমার সমস্যা বুঝতে পারছি, কিন্তু আমার টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে, আমাকে আমার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করতে দাও, আমার পরিবারের সাথে কথা বলতে দাও, আমি আগামীকালের মধ্যে তোমাকে জানাবো। এই 24 ঘন্টা তোমাকে চিন্তা করার এবং অন্য ব্যক্তির উদ্দেশ্য বিচার করার সুযোগ দেয়। চাণক্যের সময় একজন রাজপুত্র ছিলেন, যিনি সবসময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতেন। একবার একজন গুপ্তচর তার কাছে এসে বলল, মহারাজ, শত্রুর ওপর গুপ্তচর বৃত্তি করার জন্য আমার জরুরিভাবে সোনার মুদ্রা দরকার। রাজপুত্র তাৎক্ষণিকভাবে সেগুলো দিয়ে দিলেন। পরে জানা গেল যে গুপ্তচরটি শত্রুর কাছ থেকে এসেছে। চাণক্য রাজপুত্রকে ধমক দিয়ে বললেন, আপনি সময় নিন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। আজও কেউ যদি অর্থের জন্য অনুরোধ করে, বলুন আজ ব্যাংক বন্ধ, আগামীকাল দেখব। তুমি দেখবে যদি প্রয়োজন মিথ্যা হয় তাহলে তারা অপেক্ষা করবে না, তারা অন্য কারোর কাছে যাবে। কিন্তু যদি এটি সত্যিকারের হয় তাহলে তারা অপেক্ষা করবে। এই পদ্ধতিটি আপনাকে সহজ শিকার হওয়ার থেকে রক্ষা করবে। আমি নিজে এটি দেখেছি। আমার একজন বন্ধু এটি করেছিল। তার এক ভাই এসে 20,000 টাকা চেয়েছিল। বন্ধুটি সময় চেয়েছিল,
পরের দিন ভাই নিজেই বলেছিল থাকতে দাও এবং অন্য কারোর কাছ থেকে ধার নিয়েছিল। পরে দেখা গেল যে ওই টাকাটি একটি পার্টিতে ব্যয় করেছিল। এই ধরনের ছোট ছোট অভিজ্ঞতা আমাদের শেখায় যে ধৈর্য কতটা শক্তিশালী। দ্বিতীয় নিয়ম হলো প্রশ্ন জিজ্ঞাসা করুন, কিন্তু সঠিক উপায়ে। 24 ঘন্টা পর যখন তারা ফিরে আসে তখন তাদের কাছে টাকা নেই কেন তা ব্যাখ্যা করো না, বরং তাদের জিজ্ঞাসা করো, ভাই আমি সাহায্য করতে চাই, কিন্তু আমার এই টাকা দ্রুত ফেরানো দরকার, কারণ আমার নিজস্ব খরচ আছে। এটা ফেরত দেওয়ার জন্য তোমার সুনির্দিষ্ট পরিকল্পনা কি? টাকা কোথা থেকে আসবে? এই প্রশ্ন তাদের উদ্দেশ্য প্রকাশ করে। চাণক্য বলতেন যে প্রশ্ন হলো মিথ্যার তীর। তার সময়ে একজন মহাজন ছিল যে মানুষের কাছ থেকে টাকা ধার করত, কিন্তু চাণক্য তার শিষ্যদের জিজ্ঞাসা করতে শিখিয়েছিলেন, তুমি আমাকে কিভাবে ফেরত দেবে? মহাজন সবসময় অস্পষ্ট উত্তর দিত আর লোকেরা পালিয়ে যেত। আজও যদি কেউ বলে যে তারা তাদের বেতন থেকে টাকা দেবে তাহলে ঠিক আছে, কিন্তু যদি তারা বলে চিন্তা করো না, আমার উপর বিশ্বাস রাখো, তাহলে সাবধান থাকো। তারপর তুমি বলো আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু সম্পর্ক টাকার চেয়েও গুরুত্বপূর্ণ। যদি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর আমি তা চাই না। এটি তাদের ভাবতে বাধ্য করবে। তৃতীয় পদ্ধতি হলো নিরাপত্তা চাওয়া। চাণক্য এই নিয়মকে জামানত নিয়ম বলেছিলেন। যদি সে এখনও জেদ করে তাহলে বলো, ভাই নিয়ম আছে, আমি তোমাকে টাকা দেব, কিন্তু আমার একটি ছোট্ট গ্যারান্টি দরকার, যেমন একটি চেক বা অন্য কিছু। চাণক্য বলতেন জামিন ছাড়া টাকা বালিতে জল ঢালার মতো। তার সময়ে মানুষ সোনার আংটি বা জমির দলিল চাইতো। একবার চাণক্যের একজন শিষ্য একজন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ চেয়েছিল। শিষ্য বললেন আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু চাণক্য হস্তক্ষেপ করলেন, বিশ্বাস ভালো কিন্তু প্রমাণ গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীটি জামানত চেয়েছিল আর ওই ব্যক্তিটি পালিয়ে যায়। আজকাল একটি পোস্ট ডেটেড চেক চাইতে যদি সে রেগে যায় আর বলে যে তোমার সন্দেহ আছে, তাহলে বলো না ভাই, এটা শুধু নিরাপত্তা, যার উদ্দেশ্য পরিষ্কার যে তুমি টাকা দেবে, কিন্তু যারা দেবার হয় না তারা নিজেরাই চলে যাবে। আমি একজন প্রতিবেশীকে দেখেছি যে সব সময় টাকা ধার দিত। একবার সে গ্যারান্টি চেয়েছিল আর যে ব্যক্তি তা চাইছিল সে রেগে গিয়েছিল, কিন্তু পরে প্রতিবেশীর টাকা বেঁচে গিয়েছিল, কারণ সে অন্যদের সাথে প্রতারণা করেছিল। এই পদ্ধতিটি তোমাকে শক্তিশালী করে এবং সম্পর্ককে বাঁচায়। চতুর্থ পদ্ধতি হলো অভাবের ভ্রম তৈরি করা। যদি সে বলে ঠিক আছে তোমার পরিবারের সাথে কথা বলো, তাহলে তাকে বলো আমার কাছে টাকা ছিল, কিন্তু আমি এটি একটি স্থায়ী আমানতে রেখেছি, যদি আমি তা তুলে নিই তাহলে আমার ক্ষতি হবে, যদি তুমি ক্ষতিপূরণ করো তাহলে আমি তা তুলে নেব। চাণক্য এটাকে অভাবের ভ্রম বলেছিলেন। তার সময় একজন রাজা তার মন্ত্রীকে বলেছিলেন আমার একটি কোষাগার আছে, কিন্তু সেটি বর্তমানে তালাবদ্ধ, যদি তুমি এটি খোলার খরচ দাও তাহলে আমি তোমাকে দেব। মন্ত্রী পিছু হটে গেলেন। আজও একই ঘটনা ঘটে। ঋণ গ্রহীতা কেন আপনার ক্ষতি বহন করবে? সে বলবে থাক, আমার এক পরিচিত একবার এটা করেছিলেন। তার বন্ধু এসে টাকা চেয়েছিল আর ওই পরিচিত বলেছিলেন আমি ব্যাংক থেকে টাকা তুলে দেব, কিন্তু জরিমানা হবে। তখন ওই বন্ধু বলেন না, আমি অন্য কারোর কাছ থেকে ধার নেব, আর তার টাকা বেঁচে যায়। এই পদ্ধতিটি চালাকির সাথে এবং কোনো বিরোধ ছাড়াই কাজ করে। আর পঞ্চম পদ্ধতিটি হলো সমস্যাটি যদি আসল হয় তবে একটি ছোট্ট দান দিন। চাণক্য বলতেন যে দান শত্রুকেও বন্ধুতে পরিণত করে। যদি কেউ সত্যি অসুস্থ হয় বা তার টাকার খুবই দরকার থাকে, তাহলে পুরো টাকা ধার দেবেন না। বলুন আমি পুরো টাকা দিতে পারবো না, তবে আমি কিছু টাকা দিতে পারি, আর সেটা ফেরত দিতে হবে না। এটি আপনার আরও টাকা বাঁচায়, আপনার সম্মান বাড়ায়, আর ওই ব্যক্তিটি আবার কোনো বড় দাবি করতে পারে না। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।